Hello student, welcome to you in my YouTube channel Easy Biology Classes। আজকে আমি আবার একাদশ শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায়ের ক্লাস নেব। আজকে আমার আলোচনার টপিক হলো জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য বলতে কী বোঝায়, জীব বৈচিত্র্য কত প্রকার হয়, এই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা পড়ব। জীব বৈচিত্র্যের গুরুত্ব, বর্তমানে জীব বৈচিত্র্য কতটা বিপদের মধ্যে আছে তা জানব এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমরা প্রথমেই আসব জীব বৈচিত্র্য বলতে কী বোঝায়। জীব বৈচিত্র্য কথাটি ইংলিশ শব্দ হলো বায়োডাইভার্সিটি। এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি 1985 সালে প্রথম আবিষ্কার করেছিলেন W.G. রোসেন। প্রথম 1985 সালে এই বায়োডাইভার্সিটি শব্দের নামকরণ করেন। বায়োডাইভার্সিটি শব্দের মানে, বায়োডাইভার্সিটি বলতে বোঝায় বিভিন্নতা। তো আমরা এখানে ডাইভার্সিটি বলতে বোঝায় বিভিন্নতা। আমরা শুধুমাত্র জীবের ডাইভার্সিটি নিয়ে যেহেতু আলোচনা করা হবে, এটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। কোনো একটি স্থানে বসবাসকারী জীবের প্রাচুর্যতাকে বা জীবের ধরনকে বা জীবের মধ্যে যে ভিন্নতা দেখা যায় সেই ভিন্নতাকে বলা হয় বায়োডাইভার্সিটি, অর্থাৎ ভ্যারাইটি এবং ভ্যারিয়েবিলিটি অব দি লিভিং অর্গানিজম। কোনো একটি স্থানে যত সংখ্যক জীব বসবাস করে তাদের মধ্যে যে ভিন্নতা দেখা যায় সেটাকেই বায়োডাইভার্সিটি বলে মনে করা হয়। এবার আমরা এই বায়োডাইভার্সিটির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। বায়োডাইভার্সিটিকে বা জীব বৈচিত্র্যকে জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে তিন ভাগে ভাগ করা হয়েছে। জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে প্রধানত জীব বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায়, কোনো একটি স্থানে বসবাসকারী জীবের মধ্যে জিনগত দিক দিয়ে বা ক্রোমোজোমের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। আমরা যদি ধরে নিই কোনো একটি বাড়িতে 5 জন বা 10 জন লোক বসবাস করে, তারা প্রত্যেকেই জিনগত দিক দিয়ে একে অপর থেকে আলাদা হয়। জিনগত দিক দিয়ে একে অপর থেকে আলাদা হওয়ার জন্য আমরা বলতে পারি যেটা হলো জিনগত, মানুষের মধ্যে জিনগত বৈচিত্র্য। এবার আমরা চলে আসবো 2 নম্বর প্রজাতিগত বৈচিত্র্য। যেটা কোনো এক নির্দিষ্ট অঞ্চলে যে সকল জীবের প্রজাতি দেখা যায় সেই প্রজাতিগুলোর মধ্যে যে বিভিন্নতা বা ভিন্নতা তাকে বলা হয় প্রজাতিগত বা প্রজাতি বৈচিত্র্য। এবার প্রজাতি ছাড়া 3 নম্বর আমরা আসবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পৃথিবীতে বিভিন্ন প্রকারের বাস্তুতন্ত্র দেখা যায়, সেই জলের বাস্তুতন্ত্র বা স্থলভাগের বাস্তুতন্ত্র বা মরুভূমির বাস্তুতন্ত্র। তো কোনো একটি বাস্তুতন্ত্রে কোনো একটি অঞ্চলে যত রকমের বাস্তুতন্ত্র থাকে, এই বাস্তুতন্ত্রগুলির মধ্যে যে জীবের বিভিন্নতা দেখা যায় তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। এবার এই 3 প্রকার বৈচিত্র্য যেটা আমরা পড়লাম সেটা হলো জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে করা হয়েছিল। এবার এই বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য, বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো আলফা বৈচিত্র্য, 2 নম্বর বিটা বৈচিত্র্য এবং 3 নম্বর গামা বৈচিত্র্য। প্রথমে আসবো আমরা আলফা বৈচিত্র্য বলতে কি বোঝায়। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি অঞ্চলে বসবাসকারী একই প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। এবার 2 নম্বর আমরা বিটা বৈচিত্র্য বলতে কি বোঝায়। কোনো একটি বিস্তীর্ণ অঞ্চল, একটা ভৌগোলিক অঞ্চল, এবং সেই অঞ্চলে বসবাসকারী যত রকমের জীবের প্রজাতি আছে সেই প্রজাতিগুলোর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। অর্থাৎ আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে নির্দিষ্ট একটা অঞ্চল, নির্দিষ্ট একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে প্রজাতির মধ্যে অবস্থানকারী জীবের বৈচিত্র্যকে বোঝায়। অন্যদিকে
বিটা বৈচিত্র্য বলতে একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থানকারী জীবের বৈচিত্র্যকে বোঝায়। এবার আমরা এর থেকে আরেকটু এগিয়ে যাব 3 নম্বরের মধ্যে গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য বলতে বোঝায় কোনো একটি বৃহৎ অঞ্চলের মধ্যে যত রকমের জীবের প্রজাতি বসবাস করে সব প্রজাতিগুলোর মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বলা হয় গামা বৈচিত্র্য বা গামা জীব বৈচিত্র্য। এভাবে আমরা জীব বৈচিত্র্যের শ্রেণী বিভাগগুলিকে ভাগ করতে পারি। তার প্রথমে গঠনভিত্তিক চরিত্রের বিচারে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপরে বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের মধ্যে আসছে আবার আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। তাহলে জীবগত এখানে জীবের বৈচিত্র্যের বা বায়োডাইভার্সিটির শ্রেণী বিভাগগুলো আমরা জানলাম। এবার নেক্সট টপিকে আমি আলোচনা করব যে ভারতবর্ষের জীব বৈচিত্র্য কী ধরনের হয়। সেটা করতে গিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আমরা একটা শব্দ নিয়ে আলোচনা করব মেগা ডাইভার্সিটি দেশ। মেগা ডাইভার্সিটি দেশ বলতে কি বোঝায়? পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বা যে সমস্ত দেশগুলিতে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায় সেই অঞ্চলগুলিকে বা সেই দেশগুলিকে বলা হয় মেগা ডাইভার্সিটি। বিশেষ করে নিরক্ষীয় রেখার আশেপাশে যে সমস্ত দেশগুলোর অবস্থান সেই দেশগুলোতে যেহেতু পর্যাপ্ত মাত্রায় সূর্যালোক পায়, বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়, সেজন্য এই সব দেশে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায় এবং সেই জীব বৈচিত্র্যপূর্ণ দেশগুলিকে বলা হয় মেগা ডাইভার্সিটি দেশ। পৃথিবীতে মোটামুটিভাবে 17টি মেগা ডাইভার্সিটি দেশের শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। যেরকম ব্রাজিল আছে, তার মধ্যে ব্রাজিল, ভারত অন্যতম। অর্থাৎ 17টি মেগা ডাইভার্সিটির মধ্যে ভারত একটি অন্যতম মেগা ডাইভার্সিটি দেশ। এবার এই মেগা ডাইভার্সিটির পরে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব হটস্পট। যদিও এই টপিকগুলো ক্লাস 10-এই আমরা কমপ্লিট করে এসেছি, তবু আবার রিভিশন হিসাবে আমরা শর্টকাটে আমরা সব টপিকগুলো নিয়ে আলোচনা করবো। আবার হটস্পট শব্দটির ধারণা দিয়েছিলেন নরম্যান মেজর্স প্রথম এই হটস্পট শব্দের ধারণা দিয়েছিলেন। হটস্পট বলতে কি বোঝায়? পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায় তাদেরকে তো আমরা মেগা ডাইভার্সিটি দেশ বলি বা মেগা ডাইভার্সিটি বলি আমরা। কিন্তু যদি কোনো কারণবশত সেই জীব বৈচিত্র্য বিপদের সম্মুখীন হয়ে থাকে, বিপদের মধ্যে থাকে বা থ্রেটেন্ড হয়ে থাকে, বিপদগ্রস্ত হয় এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই অঞ্চলগুলোকে বলবো আমরা হটস্পট। এই হটস্পট শব্দটির প্রবক্তা নরম্যান মেজর। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো 34টি। পৃথিবীতে মোট 34টি হটস্পট আছে। তার মধ্যে আমাদের ভারতে কিন্তু টোটাল 4টি হটস্পট আছে। এই 4টি হটস্পট 1 নম্বর হলো পশ্চিমঘাট পর্বতমালা, 2 নম্বর পূর্ব হিমালয়ান অঞ্চল যেটা, 3 নম্বর ইন্দো বার্মা এবং 4 নম্বর সন্দাল্যান্ড। এই 4টি হটস্পটের জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা ক্লাস 10-এ পড়েছি। এবার পরবর্তীতে আমাদের ক্লাস 12-এ আবার বিস্তারিত আলোচনা হবে, আমাদের ক্লাস 11-এর টপিকে পড়া দরকার নেই। এবার তাহলে আমরা জানলাম যে পৃথিবীতে জীব বৈচিত্র্য আছে। এবার আমরা জানবো যে জীব বৈচিত্র্যের গুরুত্ব কী। জীব বৈচিত্র্য আমাদের বিভিন্নভাবে কাজে আসে। এই জীব বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে আমরা প্রথমেই জানবো যে আমাদের সমস্ত খাদ্যের উৎস হলো জীব বৈচিত্র্য। কারণ উদ্ভিদের ভ্যারাইটি আছে বলে আমরা বিভিন্ন প্রকারের খাদ্য পাচ্ছি। আমাদের খাদ্যশস্য, আমাদের তেলজাত খাদ্যশস্য বা তন্তুজ উপাদান, শাকসবজি, ফলমূল, আমরা বিভিন্ন প্রকারের খাদ্যের ভ্যারাইটির টাইপ বা উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য আছে বলে আমরা বিভিন্ন প্রকারের খাদ্যশস্য পেয়ে থাকি। অন্যদিকে পশু খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদ। আবার
প্রাণী থেকেও আমরা খাদ্য সংগ্রহ করে থাকি, মাছ, মাংস, ডিম, অর্থাৎ আমাদের খাদ্যের উৎস জীববৈচিত্র্য। পশু খাদ্যের উৎস জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য থেকে অর্থনৈতিক দিক দিয়ে আমরা বিভিন্ন প্রকারের উপকার পেয়ে থাকি। আমরা কাঠ সংগ্রহ করে বিক্রি করা, কিংবা আমরা অন্য অন্য পশু থেকেও আমরা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে উপকার পাই। ওষুধের আমাদের বেশ কিছু ওষুধ আছে, যে ওষুধগুলোর উৎস হলো উদ্ভিদ। আবার জীববৈচিত্র্যের নান্দনিক ভ্যালু আছে। এভাবে বিভিন্ন প্রকারের গুরুত্ব কিন্তু জীববৈচিত্র্যের আছে। এবার জীববৈচিত্র্য আছে পৃথিবীতে, জীববৈচিত্র্যের গুরুত্ব আছে, কিন্তু বর্তমানে বেশ কিছু কারণে জীববৈচিত্র্য বিপদের সম্মুখীন হয়ে আছে। এবার যে কারণগুলোর জন্য জীববৈচিত্র্য বিপদের সম্মুখীন হয়ে আছে, সেই কারণগুলো সম্পর্কে আমরা শর্টকাটে করব। এই কারণগুলোর মধ্যে প্রথমে চলে যাব আমরা অরণ্য ধ্বংস। যে সমস্ত কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে, সেগুলোর মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে যে কারণ, সেটা হচ্ছে অরণ্য ধ্বংস। এবার অরণ্য ধ্বংস কিভাবে হয়? এই অরণ্য ধ্বংস আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। শহর অঞ্চল গড়ে উঠছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, তার ফলে জঙ্গল কাটা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, এবং তার ফলে সমস্ত কিন্তু অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই অরণ্য ধ্বংস হওয়ার জন্য একদিকে যেরকম উদ্ভিদগুলো ধ্বংস হচ্ছে, উদ্ভিদের জীববৈচিত্র্য, অন্যদিকে প্রাণীদের অনুকূল পরিবেশ পাচ্ছে না বেঁচে থাকার জন্য। তার অরণ্য ধ্বংস জীববৈচিত্র্য ধ্বংসের একটি মূল কারণ। 2 নম্বর হলো পরিবেশের বিভিন্ন উপাদানগুলির বেশি বেশি ব্যবহার। পরিবেশের যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির বেশি করে বা যথেচ্ছ ব্যবহার। পরিবেশে যে সমস্ত উপাদান আছে, বিশেষ করে আমরা যদি উদ্ভিদের দিকে যাই, তার উদ্ভিদের ক্ষেত্রে দেখি আমরা বেশি বেশি করে ব্যবহার করছি, ওষুধ হিসেবে ব্যবহার করছি। এবার এই অতি ব্যবহারের জন্য বেশ কিছু ওষুধি উদ্ভিদ আছে, যেগুলো বর্তমানে কিন্তু বিলুপ্ত পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা প্রাণীদের ক্ষেত্রেও আমরা বেশি বেশি পরিমাণে ব্যবহার করার জন্য বর্তমানে কিন্তু এক শ্রেণীয় গন্ডার বা হাতি বা বাঘেদের সংখ্যাও কিন্তু কমে আসছে। এভাবে যথেষ্ট পরিমাণে জীববৈচিত্র্যের ব্যবহারের ফলে কিন্তু তারা ধ্বংসের সম্মুখীন হচ্ছে। তৃতীয় আমরা আসবো দূষণ। মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটির ফলে, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে একদিকে যেরকম বায়ু দূষণের পরিমাণ বাড়ছে, অন্যদিকে জল দূষণের পরিমাণ বাড়ছে, আবার মাটি দূষণের পরিমাণ বাড়ছে। আর এই 3 প্রকার দূষণ মূলত জীববৈচিত্র্য ধ্বংসের একটি মূল কারণ। নেক্সট হচ্ছে বহিরাগত প্রজাতির প্রবেশ। বহিরাগত প্রজাতির প্রবেশ। বেশ কিছু প্রজাতির উদ্ভিদ যাদের জন্মস্থান, যাদের উৎপত্তি অন্য দেশে, কিন্তু পরবর্তী কোনো না কোনো কারণে আমাদের এই দেশীয় অঞ্চলে এসে জন্মানোর জন্য আমাদের দেশীয় যে জীববৈচিত্র্য, সেই যে দেশীয় জীববৈচিত্র্যগুলো আমাদের কিন্তু ঠিকমতো অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য বেড়ে উঠতে পারছে না বা প্রজনন সম্পূর্ণ করতে পারছে না। তার ফলে আমাদের দেশীয় উদ্ভিদগুলোর সংখ্যা কমে আসছে। তাই বহিরাগত প্রজাতির প্রবেশ কিন্তু একটি আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় আছে। সেই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রতি বছর হাজার হাজার উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়। এইভাবে তাছাড়া আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বায়ু দূষণের ফলে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তাহলে এইভাবে আমরা জানলাম যে পৃথিবীতে জীববৈচিত্র্য আছে এবং সেই জীববৈচিত্র্যের গুরুত্ব আছে, কিন্তু কোনো না কোনো কারণে এই জীববৈচিত্র্য বিপদের সম্মুখীন হয়ে আছে। এই জীববৈচিত্র্যকে তাহলে আমাদের বাঁচাতে হবে। এই জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য আমাদের কী দরকার? আমাদের সংরক্ষণ করা দরকার। আর এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার যে পদ্ধতি, সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ যখন বিজ্ঞানসম্মত উপায়ে উদ্ভিদ বা প্রাণীকে, অর্থাৎ জীবকে যখন সংরক্ষণের পরিচর্যা করা হয়,
পরিচর্যা প্রজননের মাধ্যমে যখন টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয় তখন তাকে আমরা বলি জীববৈচিত্র্য সংরক্ষণ। এই জীববৈচিত্র্য সংরক্ষণ মূলত দুই প্রকারের হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ মূলত দুটি পদ্ধতি, একটি হলো ইনসিটু পদ্ধতি, অন্যটি হলো এক্স-সিটু পদ্ধতি। প্রথমে আমরা আসবো ইনসিটু পদ্ধতি বলতে কি বোঝায়। জীব বৈচিত্র্যকে যখন তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বসবাস করার মতো উপযোগী পরিবেশ তৈরি করে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। এই ইনসিটু সংরক্ষণগুলির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলি সম্পর্কে আমরা সংক্ষেপে নামগুলো শুধু পড়বো, কারণ আমরা ক্লাস 10-এ সেই টপিকগুলো আমরা পড়ে এসেছি, তবু আমরা সরকারের পড়ে নেব শুধু। এর উদাহরণ হিসেবে আমরা আসতে পারি জাতীয় উদ্যান। দুই নম্বর, তো জাতীয় উদ্যানের উদাহরণ কি? যেগুলো আমরা পশ্চিমবঙ্গের জলদাপাড়া বা উত্তরপ্রদেশের পর্বের জাতীয় উদ্যান হলো অন্যতম। দুই নম্বর হচ্ছে অভয়ারণ্য। বা স্যাংচুরি, পশ্চিমবঙ্গের বেথিয়াডোয়ারি কিংবা আমরা কর্ণাটকের বন্দিপুরের উদাহরণ দিতে পারি। তিন নম্বর গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট সংরক্ষণ হলো সংরক্ষিত বনাঞ্চল। এই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আমরা উদাহরণ দিতে গেলে চাপড়ামারি কিংবা পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর উদাহরণ দেওয়া যেতে পারে। অন্যদিকে আসামের কাজিরাঙ্গা বা গুজরাটের গির হলো গুরুত্বপূর্ণ কয়েকটি সংরক্ষিত বনাঞ্চল। বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ সাধারণত একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি অঞ্চল থাকে, একটা কোর অঞ্চল, একটা ট্রানজিশন অঞ্চল, একটা বাফার অঞ্চল। এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ইনসিটু সংরক্ষণের পদ্ধতির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়। আমাদের গুরুত্বপূর্ণ একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়া গেম রিজার্ভ ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে আছে। এভাবে আমরা জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল বা অনেক সময় সংরক্ষিত অঞ্চল হতে পারে বন ছাড়াও, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং গেম রিজার্ভ, এগুলি হলো সব ইনস্টিটিউট সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি। এবার আমরা আসলে এক্স-সিটু সংরক্ষণের মধ্যে। এক্স-সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? জীববৈচিত্র্যকে যখন কৃত্রিম পরিবেশে তার অনুকূল পরিবেশ না পেয়ে কৃত্রিম পরিবেশে যখন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তখন সেই জীববৈচিত্র্যের পদ্ধতিকে, সংরক্ষণের পদ্ধতিকে বলা হয় এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি। এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতির মধ্যে যে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি আছে তার মধ্যে তোমাদের হলো চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার মধ্যে কৃত্রিম উপায়ে কিন্তু জীবগুলোকে রাখা হয়, প্রাণীকে রাখা হয় এবং সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আমাদের গুরুত্বপূর্ণ একটি পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা হলো একটা অন্যতম চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন প্রকারের জীবকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন প্রকারের উদ্ভিদকে কৃত্রিমভাবে প্রজনন করিয়ে বাঁচিয়ে রাখার জন্য বা সংরক্ষণ করে রাখার জন্য এই বোটানিক্যাল গার্ডেন প্রধানত ব্যবহৃত হয়। আমাদের পশ্চিমবঙ্গের শিবপুর বোটানিক্যাল গার্ডেন হলো একটি অন্যতম বোটানিক্যাল গার্ডেন, যেখানে বিভিন্ন প্রকারের উদ্ভিদ যেগুলো বিলুপ্ত হতে যাচ্ছে সেগুলোকে কৃত্রিম উপায়ে প্রজনন ঘটানো হয় এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 3 নম্বর এক্স-সিটু সংরক্ষণ হলো ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো শব্দটির মানে হলো শীতল বা ঠান্ডা। তো ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝায়? জীবের কোনো অংশ, বিশেষ করে জিন
শুক্রাণু বা ডিম্বাণু বা উদ্ভিদের পরাগরেণু বা বীজ, এগুলোকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে যে সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণের মধ্যে একটা অন্যতম পদ্ধতি যেরকম হলো জিন ব্যাংকে বিশেষ করে জিন সংরক্ষণ করা হয়, সেরকম শুক্রাণু ব্যাংকে শুক্রাণু সংরক্ষণ করা হয়, ডিম্বাণু ব্যাংকে ডিম্বাণু সংরক্ষণ করা হয়। এভাবে শুক্রাণু বা ডিম্বাণু বা জিন বা পরাগরেণু বিভিন্ন বা বীজ এই ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। তাহলে আমরা ক্রায়ো সংরক্ষণের সংজ্ঞায় ভাবে বলতে পারবো যে প্রক্রিয়ায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে জিন বা শুক্রাণু বা ডিম্বাণু বা পরাগরেণু বা বীজকে সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এইভাবে আমরা এক্স2 সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম। তাহলে আমার আজকের যে আলোচনা টপিক ছিল জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্যের যেগুলো আলোচনা করলাম সেগুলো আবার একবার সামারি আকারে উপস্থাপন করব। প্রথমে আমরা জীববৈচিত্র্য ধারণা সম্পর্কে জানলাম। ধারণা দিয়েছিলেন W.Rosen, জীববৈচিত্র্য শব্দটি প্রবক্তা ছিলেন। পরে আমরা জানলাম শ্রেণীবিভাগ। এই জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগের মধ্যে জিনগত শ্রেণীবিভাগ, প্রজাতিগত শ্রেণীবিভাগ এবং বাস্তুতান্ত্রিক শ্রেণীবিভাগ করলাম। বাস্তুতান্ত্রিক শ্রেণীবিভাগের মধ্যে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য জানলাম। অন্যদিকে মেগা ডাইভার্সিটি সম্পর্কে জানলাম। ভারত একটি মেগা ডাইভার্সিটি কান্ট্রি এবং ভারতে জীববৈচিত্র্য দেখা যায় তার একটু শর্টে আমরা জেনে রাখবো এখানে যে ভারতবর্ষে প্রায় 17,500 প্রকারের গুপ্তবীজী উদ্ভিদ, 64 প্রকারের ব্যক্তবীজী উদ্ভিদ প্রজাতি, 2,850 প্রকারের মস বা 1100 প্রকারের ফার্ন জাতীয় উদ্ভিদ, প্রায় 2000 টাইপের লাইকেন বা 6500 টাইপের কিন্তু শৈবাল প্রজাতি পাওয়া যায়। অর্থাৎ ভারতবর্ষের জীববৈচিত্র্য কিন্তু প্রচুর জীববৈচিত্র্য দেখা যায়। অন্যদিকে প্রাণীদের জীববৈচিত্র্য আজকে আমরা দেখব যে ভারতবর্ষে বিশেষ করে স্তন্যপায়ী 390 প্রকারের, পক্ষী 1232 প্রকারের, সরীসৃপ 450 প্রকারের, উভচর 209 প্রকার প্রজাতি বা মৎস্য মাছের 2546টি প্রজাতি পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি প্রজাতি যেটি পাওয়া যায় ভারতবর্ষে হল সন্ধিপদ পর্বের প্রাণী 64,390। অন্যদিকে কম্বোজ বা মোলাস্কা 5,070 এবং আদ্য প্রাণী 2577 রকমের প্রজাতি ভারতবর্ষে পাওয়া যায়। অর্থাৎ ভারতবর্ষে উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই জন্য ভারতবর্ষকে একটি মেগা ডাইভার্সিটি কান্ট্রি বা মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়। তারপর আমরা হটস্পট সম্বন্ধে জেনেছি। হটস্পট পৃথিবীতে টোটাল 17টি আছে, ভারতবর্ষে 4টি এবং এই হটস্পটের শর্তের মধ্যে আমরা যেমন একটি এন্ডেমিজম এবং অন্যদিকে প্রচুর পরিমাণে প্রজাতির আধিক্য থাকবে, সে আঞ্চলিক প্রজাতি বা এন্ডেমিজম হবে এবং সেই প্রজাতিগুলো কোনো না কোনো কারণে বিপদের মধ্যে থাকবে, তাদেরকে আমরা হটস্পট বলি। এবং হটস্পট পৃথিবীতে 34টি, তার মধ্যে ভারতে যে 4টি আছে আমরা নামগুলো মনে রাখবো। তারপরে আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানলাম। জীববৈচিত্র্যের গুরুত্ব আছে কিন্তু বর্তমানে বিপদের মধ্যে আছে, সেই বিপদের কারণগুলি আমরা উল্লেখ করলাম। তারপরে আমরা জানলাম জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি। এইভাবেই একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে আমাদের কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যত পারবে বন্ধু বান্ধবদের শেয়ার করবে যেন সবার যেন ক্লাস যেন কাজে আসে, পড়াশোনার জন্য কাজে আসে। থ্যাংক ইউ।